আমি নাদিয়া হক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের আড্ডা মানেই কিন্তু ভরপুর একটা সময়, সুন্দর একটা সময়। আপনারা সবাই জানেন, যারা আমাদের সাথে আড্ডা দিয়ে থাকেন তারা তো অবশ্যই জানেন 6টা থেকে 7টা পর্যন্ত একেবারে সুন্দর একটা সময় যায়। আর যারা এখনো পর্যন্ত আমাদের আড্ডায় জুমের মাধ্যমে যুক্ত হতে পারেননি তারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আজকের টপিকটা আমাদের জন্য বরাবরের মতোই খুব ইম্পর্টেন্ট একটা টপিক বলে দিচ্ছি, কিন্তু তার আগে আমি জানিয়ে দিই দুজন চমৎকার যে বন্ধু আছেন আমাদের সাথে তারা কে কে পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সাথে। আমাদের সাথে আছেন আফরিন মমতাজ, প্রভাষক, শ্যামলী আইডিয়াল কলেজ, মোহাম্মদপুর, ঢাকা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আপনি ভালো আছেন? হ্যাঁ, খুবই ভালো আছি। এবং তার পাশেই আছেন নূপুর দত্ত, সহযোগী অধ্যাপক, ভাসানটেক সরকারি কলেজ, ঢাকা। কেমন আছেন আপনি? খুব ভালো আছি, এখন এখানে এসে আরো ভালো লাগছে। বাহ, চমৎকার। আজকের টপিকটা কিন্তু আমাদের বরাবর চমৎকার সব টপিক থাকে এবং প্রত্যেকটা টপিক কিন্তু খুব রিলেটেড আমাদের সাথে। সো আজকের টপিকটাও কিন্তু সেই রকমই। আমি জানিয়ে দিই আজকের টপিক কি। আমাদের আজকের টপিক হলো নারীর যত সংগ্রাম। আসলে আমাদের সকলেরই দেখা যায়, নারী পুরুষ সবাই সংগ্রাম করে সামনের দিকে এগিয়ে যেতে পারে। যারা সংগ্রামটা করতে পারে না তখন দেখা যায় আসলে তারা পড়ে যাচ্ছে। পড়ে গেলে কাউকে না কাউকে লাগে আবার তাকে টেনে তুলতে। নিজে যদি একা সংগ্রামটা করতে পারে তাহলে খুব ভালো হয়। আপনার সংগ্রামের গল্প শুনবো আমরা। জুমে চলে আসতে হবে, জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আমরা আমাদের টপিকে যাব, কারণ চমৎকার একটা টপিক। আমি জানি আপনাদের এই টপিক নিয়ে অনেক কিছু বলার আছে, তাই না? আগে আপু আপনার কাছে চলে যাই। এই যে শিক্ষকতা করছেন, হ্যাঁ, এটা কি অনেক বছর ধরে নাকি আপনার রিসেন্টলি এরকম থাকে না, অন্য জবে ছিলেন, ওই জব থেকে আপনি এখানে চলে আসলেন, এরকম কিছু কিনা? না, এটা আমার 7 বছর যাবত আছি শিক্ষকতা পেশায়। অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে এখানে জয়েন করেছি প্রভাষক হিসেবে। আচ্ছা, অন্য প্রথম প্রফেশনেই শিক্ষকতা? জি। বাহ, চমৎকার তো। সো আপনার ফ্যামিলিতে কি এমন আর কেউ আছেন যে যিনি শিক্ষকতা করেছিলেন বা করছেন? আমাদের ফ্যামিলি মূলত কম বেশি সবাই এই শিক্ষকতা পেশার সাথে জড়িত। আচ্ছা, ওই যে ফ্যামিলির মধ্যে থাকলে এটা কিন্তু হয়, তাই না? খুব হয় যে একজন শিক্ষক তার ফ্যামিলির অন্যান্যরাও এই প্রফেশনে খুব ইন্টারেস্টেড, তাই না? আপনার প্রথম ইন্সপিরেশনটা কে? বেসিক্যালি আমি কিন্তু টিচিং এর প্রতি কখনো ইন্টারেস্ট ছিল না আমার। আচ্ছা, মনে হতো যে নিজে আসলে টিচার হওয়ার যোগ্যতা নেই, কারণ একজন টিচার হতে গেলে অনেক কিছু করতে হয়, সেই যোগ্যতাটা আমার মনে হয় না আছে। তো সেখান থেকে আমার শিক্ষকতা কখনো ইচ্ছে ছিল না, তো সামহাও ভাগ্যগুণে হয়ে গিয়েছে আর কি। আসলে আমি একটা জিনিস দেখেছি, অনেকেই আছে যে প্রফেশনে যাওয়ার ইচ্ছে নাই, ওটাতেই যেতে হয় কোনো না কোনো ভাবে, কিভাবে যেন একটা প্যাচ লেগে যায়। কিন্তু এখন তো আপনি শিক্ষকতা করছেন 7 বছর ধরে। ইচ্ছে ছিল না বুঝলাম, এতদিন পরে এসে কি আপনার মনে হচ্ছে আপনার জন্য ভুল ডিসিশন ছিল এটা? না, যখন আমার স্টুডেন্টদের ভালোবাসা পাই তখন মনে হয় যে আসলেই এটা আমার জন্য অনেক ভালো একটা পেশা। একদম সত্যি কথা। এর পাশাপাশি কি আর কিছু করা হচ্ছে নাকি পিওরলি শুধু এই প্রফেশনে আপনি? আমি 2020 সাল থেকে আমার উদ্যোগ শুরু করেছি। আমার অনলাইনে একটি বিজনেস আছে, ঝুমপুস কালেকশন। আচ্ছা, তো কলেজের পাশাপাশি এটাও করছি আর কি। আচ্ছা, প্রোডাক্ট কি? প্রোডাক্ট আছে হাতের কাজের, আর কুমিল্লার যে খাদি পাঞ্জাবি সেটাতে হ্যান্ড পেইন্ট করা হয়। আচ্ছা, আর জামালপুরের হাতের কাজ, এবং আমি নিজেও করি হাতের কাজের প্রোডাক্ট, শাড়ি, পাঞ্জাবি, 3 পিস, এগুলো। তো এত কিছু সময় কিভাবে পান একটু বলেন তো? আসলে সবচেয়ে বড় হচ্ছে ইচ্ছা শক্তি, তারপরে পারিবারিক সাপোর্ট, সেটাও লাগবে। এটা আরেকটা বড় বিষয়। ইচ্ছা শক্তি থাকলেও কিন্তু অনেক সময় দেখা যায় যে পারিবারিক সাপোর্টটা যদি না থাকে, ইচ্ছেটা এক সময় চলে যায়, যত ইচ্ছে থাকে। তো এক্ষেত্রে আমি পারিবারিক সাপোর্টটাও পাচ্ছি, ইচ্ছেটাও আছে, সব মিলে আর কি আলহামদুলিল্লাহ। প্রথম আপনাকে কে ইন্সপায়ার করেছে বিজনেস করার জন্য? বিজনেস করার জন্য মূলত আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন বিভিন্ন প্রোগ্রাম হতো, দেখতাম। বিশেষ করে আড়ংয়ের যেই প্রোডাক্টগুলো তখন মাত্র শুরু হয়েছে, তো ওদের হাতের কাজগুলো দেখে ভালো লাগতো। সেখান থেকে মূলত শুরু। তখন তো ছোট, ওখান থেকে মনে একটা ভাবনা ছিল যে কিছু করব। আরেকটা ছিল যে আমার মা কিন্তু সবসময় আমাদের হাতের কাজের ড্রেস, সবসময় হাতের কাজের ড্রেস, উনি যখন যেখানে যেটা দেখতেন
ভালো লাগতো আমাদেরকে বানিয়ে দিতেন। বাহ। তো সেইখান থেকে আম্মুর কাছ থেকে হাতের কাজটা শেখা, তো এই দুইটা জিনিস মূলত আমাকে এই কাজের প্রতি উৎসাহিত করেছে। বাহ বাহ, চমৎকার। আমরা আরো আড্ডা দিব, আপার কাছেও যাই। এত সুন্দর হাসি, হ্যাঁ, যখন আপনি কলেজে যখন পড়ান, হ্যাঁ, আপনার যখন সময়টা আসে যে এখন আপনার ক্লাস, হ্যাঁ, ওখানে কেউ প্রেমে পড়ে না? আমার চাকরির বয়স কিন্তু অনেক, হ্যাঁ, অনেক আমার হলো। চাকরির বয়স অনেক। আমি ওর মতন 7 বছর না, আমি 3 × 7 = 21 বছর। এবং আমার কিন্তু আপনার মনে হয় না তো? আমার চাকরির প্রতিষ্ঠান হচ্ছে অনেকগুলো, 7-8টা প্রতিষ্ঠান হয়ে গেছে। বেসরকারি কলেজ 2টো, শাহিন কলেজ, নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক, তারপরে সারা বাংলাদেশ 4-5টা কলেজ ঘুরেছি। তো যখন প্রথম আপনার যে প্রশ্নটা করলেন, এটা যখন প্রথম নূর মোহাম্মদে আমি আমার কলেজের ছাত্রদের সামনে দাঁড়িয়েছি, তখন আমার এরকমই চশমা ছিল। আমি তখন হিন্দি সিনেমা দেখতাম না, তো পাশ দিয়ে ওরা বলতে হচ্ছে কি একটা সিনেমা, তখন এখন একটু জানি যে প্রীতি জিন্তা, কাল হোনা হো, এরকম কোনো একটা। আমি বাসায় গিয়ে দেখছি যে আসলে কেন বলছে। তারপরে আমার ছাত্র, ওরা কিন্তু নূর মোহাম্মদ মানে বাচ্চা ছেলে, মানে আমি পরে অনার্স কলেজেও পড়িয়েছি, কিন্তু এই ঘটনাগুলো ঘটে বেশি ইন্টারমিডিয়েট কলেজে। তারপরে আবার এক সিনেমা বললো ম্যাই হুনা, আমি কোনো সিনেমা দেখি নাই, কিন্তু এই ঘটনাগুলো যখন ওরা আমার কানের কাছে বসে বলছে, তখন আমি বাসায় গিয়ে আমার ছোট বোনকে, ঝুমুর একটু দেখতো এই সিনেমাটার মধ্যে আসলে কি আছে, আমার ছাত্ররা আমাকে দেখলে এই সিনেমাটা বলছে কেন। তো তারপরে দাঁড়িয়েছি, তখন বয়স 25 এরকম। ম্যাডাম আপনার বয়স কত, বলো তো। কত, 22-23, মানে ওরা এর চাইতে আর কমাতে পারে না। তখন ওরা ভাবতেই পারছে না, ভেতরে অনেক ভয় লাগতো ওদের ক্লাস নিতে গিয়ে। তো যাই হোক, ওই সময়টা এমনকি এরকমও আছে, ম্যাডাম আপনি কি আমার সাথে ঘুরতে যাবেন, এরকম, মানে একদিন চলেন না ঘুরতে যাই। কিন্তু এগুলো সব ওই 21 বছর আগের ঘটনায়। আর এখন যেটা হয়েছে, এখন ওরা আমাকে প্রচন্ড ভয় পায়। এখন 21 বছর পর আমার আমার মেয়ে হচ্ছে, এখন যাদেরকে আমি আবার এই দীর্ঘ এত বছর পরে আমি একদম এখন একটা ইন্টারমিডিয়েট কলেজে আবার পোস্টিং হয়েছে। এখন একদম আমার মেয়ের বয়সী যারা, তারা আমার সামনে। সুতরাং ওরা দুষ্টামি করে, বিভিন্ন রকমের বিভিন্ন কিছু করে, ঠিক ওই 21 বছর আগের মতন যে ঘটনাগুলো, ওগুলো সরাসরি ওরা ঘটায় না। এখন একটু ভয় পায়, আড়ালে করে, নিশ্চয়ই করে, কিন্তু আড়ালে করে। থাকে না যে এই ম্যাডামটাকে আমার অনেক ভালো লাগে, এরকম কিন্তু ফিলিংস আছে কিন্তু অনেকের। প্রচন্ড, এখন প্রচন্ড ভয় পায়। এক্স্যাক্টলি। সো এত বছরের একটা জার্নি, হ্যাঁ, সো কখনো কি মনে হয়েছে আপনার যে এত বছর শিক্ষকতা করছি, আমি একটু প্রফেশনটা একটু চেঞ্জ করি বা অন্য কিছুও করি এর সাথে, কখনো মনে হয়েছে? অন্য কিছু করি এটা আমার মনে হয়নি, কারণ আমি প্রচন্ড নির্গুণ একটা মানুষ। মানে আমার আর কোনো এই বা হাতের কাজ এরকম আমার গুণ নাই। আমার মায়ের ছিল, আমার মা হাতের কাজ থেকে শুরু করে সমস্ত কিছু। আমার মা গান করতেন, তো আমাদেরকে নাচ করিয়েছেন ছোটবেলা। কিন্তু আমি দেখা গেছে আমার বাবা এত বেশি পড়াশোনামুখী, আমার বাবা কলেজের টিচার, আমার মা হাই স্কুলের টিচার, এত বেশি পড়াশোনামুখী ছিলাম যে আমি ভাবতামই যে আমি আসলে আমাকে টিচিংয়েই যেতে হবে। তো মানে আমাকে পড়াশোনাই করতে হবে, এর বাদে আমার কোনো উপায় নেই। তো যার ফলে আমি চাকরির শুরুতে ওই শিক্ষকতাটা নিয়েই চিন্তা করেছি। আমি আমার প্রথম পছন্দও দিয়েছি এডুকেশন। তো পরবর্তীকালে আমার মনে হয়েছে যে একটু আগে আমাদের যে আজকের যে টপিক, নারীর যত সংগ্রাম, পরবর্তীকালে মনে হয়েছে বা আমাদের যে বিভিন্ন সামাজিক বৈষম্যগুলা, সেগুলোর ক্ষেত্রে মনে হয়েছে যে কখনো কখনো মনে হয় আমার চয়েসটা হয়তো ভুল ছিল। কিন্তু আপা যে কথাটা বললেন যে যখন বাচ্চাদের সামনে যাই, যখন বুঝি যে এতটুকু ভালো ওদের মধ্যে ইনপুট দিতে পারবো, আমি দুর্নীতির বিরুদ্ধে বা যে কোনো অসঙ্গতির বিরুদ্ধে ওদের সামনে দাঁড়িয়ে, এই বাচ্চাদের সামনে দাঁড়িয়ে কিছু বলতে পারবো, তখন মনে হয় আবার যে না, ঠিক আছে, আমি 100 ছাত্রকে বলছি, 5 জন যদি এখান থেকে কিছুটা পিক করে, এটাই হয়তো অনেকখানি। এবং এই সময়ে এসে এই ব্যাপারটা অনেক বেশি জরুরি হয়ে গেছে, তাই না? যে শিক্ষক আসলে এখন অভিভাবকের চাইতেও বেশি আমি বলবো। কারণ কি, আপনি যা বলবেন, আপনি যত ভালো কথা বলবেন, হ্যাঁ, তাদের মাথায় কিছুটা হলেও ঢুকবে,
তাই না? এটা আমি বিশ্বাস করি, এখন যেই অবস্থা চলছে সেই অবস্থায় এটা বিশ্বাস করি যে অবশ্যই অবশ্যই কিছুটা হলেও লাভ হবে। ওরা তো মানে আপনারা যেমন একদম তাদের মেরুদণ্ড শক্ত করার জন্য আছেন, তারাও কিন্তু আমাদের একদম ভবিষ্যৎ, তাই না? সো এটা একটু শক্ত করা উচিত আমার মনে হয়। এই যে আমরা এখন আজকে যে টপিকটা নারীর যত সংগ্রাম, আমি শুরুতেই বলছিলাম শুধু নারীর না, অ্যাকচুয়ালি নারী পুরুষ সবাইকে সংগ্রামের একদম মুখোমুখি হতে হয়, একবার না দুইবার না, হয়তো কয়েকবার হতে হচ্ছে, তাই না? সো আপনার কাছ থেকে একটু জানতে চাই, আমি আপনার সংগ্রামের কথা অবশ্যই অবশ্যই জানবো, কিন্তু আমি তার আগে জানতে চাই আপনার বাবা, আপনার মা, এরাও তো সংগ্রাম করে সামনের দিকে এগিয়েছেন, তাই না? একটু শুনতে চাই তাদের গল্পটা। ধন্যবাদ আপু। প্রথমে আমার বাবার কথা বলি। আমার বাবা কিন্তু ছোটতেই, যখন ক্লাস 6-এ পড়েন তখন আমার দাদিকে হারিয়েছেন, আর তারও আগে বাবাকে হারিয়েছেন। তো সেই ছোট থেকে কিন্তু উনি সংগ্রাম করে বড় হয়েছেন। পরিবারের ছোট ছেলে ছিলেন, কিন্তু ছোট ছেলে হয়েও কিন্তু উনি বড় ছেলের দায়িত্ব পালন করেছেন। আচ্ছা, ছোট 2 বোন ছিল, তো এভাবে পুরো পরিবারটাকে তিনি হ্যান্ডেল করেছেন সেই ক্লাস 6 থেকে। 6 থেকে। ও মাই গড, ও মাই গড। হ্যাঁ বল। আর আম্মুর কথাটাও সেরকমই, যে আমরা কিন্তু 3 বোন, তো 3 বোনকে এই আম্মু একা হ্যান্ডেল করেছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, 3 বোনকে মানুষ করা এটা অনেক 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 টাফ। কিন্তু আমরা আরো শুনবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আজকে এই চমৎকার টপিক নিয়ে যে আড্ডাটা হচ্ছে, আপনারা কিন্তু তাড়াতাড়ি জুমে জয়েন না করলে আড্ডা মিস করে ফেলবেন, কারণ আমি আপনার সংগ্রামের কথাও জানতে চাই। সো দেরি না করে তাড়াতাড়ি জুমে চলে আসুন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আপু, আপনার মায়ের কথা বলছিলেন, মায়ের সংগ্রামের কথাটা একটু শুনি। জি, আমার বাবা তো বিজনেস করতেন, তো ফ্যামিলিকে সেভাবে সময় দেওয়ার সময় ছিল না। তো আমাদের 3 বোনকে বড় করা, মানুষ করা, পড়াশোনা করানো, সবকিছু আমার মা। আপনার মা কি হাউসওয়াইফ ছিলেন? জি। আচ্ছা, তারপরেও তো অনেক কিছু তো দেখতে হতো, তাই না? জি। আমার মনে হয় কি হাউসওয়াইফদের কাজ আরো বেশি, তাই না আপা? মানে তাদের কিন্তু 24/7 ব্যস্ত থাকতে হয়। এবং এখন দেখবেন, আপনি তো স্কুলে আছেন, তাই না? একটা স্কুলে আছেন, আপনি একটা কলেজে আছেন। সো এখন দেখবেন যে একটা ভর্তি যুদ্ধ হয়, সেখানে মায়েদের আমার মনে হয় কি পড়ালেখা যে প্রিপারেশনটা, মানে ভর্তির যে প্রিপারেশনটা বাচ্চাকে নেওয়াচ্ছে, মাও কিন্তু প্রিপারেশন নিচ্ছে। এটার উপরে আর কোনো সংগ্রাম প্রথমে আসে না কিন্তু, তাই না? তো হ্যাঁ, আরেকটু শুনি। তারপরে আপনার বোনরা যখন বড় হয়ে গেলেন, আপনারা যখন বড় হয়ে গেলেন, ঠিক আছে, তখনকার কথা একটু শুনতে চাই আপনার মায়ের। বোনরা বড় হয়ে যাওয়ার পরে আমরা 3 বোন মিলেই মা বাবাকে যতটুকু পারি সাপোর্ট দিয়ে যাচ্ছি। আচ্ছা, সেটা ফ্যামিলির কাজে হোক বা অর্থনৈতিক হোক, যেটাই হোক, পাশাপাশি দিয়ে যাচ্ছি যতটুকু নিজেদের পক্ষে সম্ভব হয়। আপনি কি বড় সবার? জি। ও, আপনার দায়িত্ব একটু বেশি, তাই না? আপার কাছে যাই। আপনারও মায়ের এবং বাবার সংগ্রামের গল্পটা আমি শুনতে চাই। আমার বাবা মায়ের সংগ্রাম, আমরা আসলে একটা মফস্বলে বড় হয়েছি, তো এখানে সংগ্রামটা ওইভাবে দৃশ্যমান হয় না, কারণ মফস্বলের জীবনটা খানিকটা স্বাভাবিক গতিতে চলে। তারপরও যতটুকু দেখেছি যে বাবা ছাত্র পড়িয়েছেন, মা স্কুল থেকে ফিরে আমাদেরকে নিয়ে পড়ে থাকতেন, এবং ওই রকম জায়গা থেকে 2টা মেয়েকে 2টা ইউনিভার্সিটিতে ভর্তি করানো, এই যে পরিশ্রমটা, এটা সবসময় আমি শতভাগ মাকেই দিতে চাই। বাবা সাপোর্ট হিসেবে ছিলেন, অর্থনৈতিক সাপোর্ট হিসেবে ছিলেন, মাকে কোনো কিছুতে বাধা দেননি, মাকে সাহায্য করেছেন মানসিকভাবে, কিন্তু আমাদের পড়ানোটা, আমাদেরকে তৈরি করাটা, আমাদের মানসিক জগৎ থেকে শুরু করে একদম পড়াশোনা তৈরি করাটা, আমাদের জীবন তৈরি করাটা পুরোটাই আমার মা নিজের হাতে তৈরি করা। তো আমি যখন প্রথম চাকরি পেয়েছি, আমি 24তম BCS-এ যখন প্রথম জয়েন করি, তো তখন আমি এটাই বলেছি যে এটা আসলে আমার মায়েরই করা। মানে একটা পুতুলকে যেভাবে তৈরি করে,
বা একটা কাদামাটির একটা জিনিসকে যেভাবে তৈরি করে ঠিক সেইভাবেই মা আমাদেরকে তৈরি করেছে। আমার বোন হচ্ছে লয়ার, ও এখন সলিসিটারশিপ করছে লন্ডনে, কিন্তু দুটোই এই আমাদের দুই বোনের ক্ষেত্রেই মায়ের অবদানটাই অনেক গুরুত্বপূর্ণ, বাবা সঙ্গী হিসাবে ছিলেন। তো এটা আসলে ওই রকম মফস্বল থেকে এক ধরনের সংগ্রামই বলা যেতে পারে। তবে আমার মায়ের সংগ্রামটা আমরা বেনিফিটেড হয়েছি, কিন্তু মা চেয়েছিলেন আরো অনেক কিছু হবে, যেভাবে এখনকার মায়েরা চায় সন্তানদেরকে দিয়ে যে এটা করাবো সেটা করাবো। এক ধরনের কখনো কখনো এই মায়েদের এই সংগ্রামের চাপে বাচ্চাদের কিন্তু খানিকটা নাভিশ্বাসও উঠে যায়। তো এই ক্ষেত্রেও খানিকটা মায়েদের আরেকটু সচেতন হওয়া উচিত যে বাচ্চাদের এই যে প্রেশারগুলো এটা সব বাচ্চারা নিতে পারবে কিনা। এক্স্যাক্টলি। আরেকটা বিষয় আমি খেয়াল করেছি, মনে করেন এক এক বাচ্চার ক্যাপাসিটি কিন্তু এক এক রকম, নেওয়ার ক্যাপাসিটিটা, তাই না? সো আপনারা তো মানে টিচিং প্রফেশনে আছেন অনেক দিন ধরে, আপনি অনেক বছর ধরে আছেন। সো এই যে মারা না বুঝে, হ্যাঁ, ও আমার বাচ্চার কতটুকু ক্যাপাসিটি, সে কতটুকু নিতে পারবে, এই ব্যাপারটা না বুঝে যে প্রতিযোগিতায় নেমে যায়, সেখানে কিন্তু মায়েরও কষ্ট হয়, আবার বাচ্চারও কষ্ট হয়। যেমন অনেকে আছে গান শেখাচ্ছে, নাচের ক্লাস, মানে গানের ক্লাস, নাচের ক্লাস, এদিকে আবার টিচার আছে, আবার আর্টের ক্লাস, তারপরে আবার কি, সে তো ওই যে খাবে দাবে একটু রেস্ট নিবে, তারপর আবার উঠে কোচিংয়ে চলে যাচ্ছে, মানে এরকম একটা বিষয় সবসময় দৌড়ের মধ্যে থাকে, এবং তার সাথে সাথে তার মাটাও থাকে। সো এইটা নিয়ে একটু আপা আপনার কাছ থেকে শুনতে চাই, মানে আপনার মাধ্যমে হলেও অনেকেই তো আমাদের এই আড্ডাটা দেখে থাকে, তারা যেন একটু বুঝুক যে সবসময় আসলে এইভাবে বাচ্চাকে দৌড়ের মধ্যে রাখাটাও ঠিক না। একটু শুনি। এক্ষেত্রে আসলে বলবো যে কিছু গার্ডিয়ানেরও অভাব আছে কিছু বুঝার, এছাড়া কিছু প্রতিষ্ঠানেরও কিন্তু এই ক্ষেত্রে দায়ী। যেমন আমরা অনেক প্রতিষ্ঠান দেখি বাচ্চাদেরকে ছোট থেকে এতটা প্রেসার দেওয়া হয়, তখন মা বাবারা বাধ্য হয় অনেক বই সারাক্ষণ বোঝা তার পড়ার টেবিলে রাখতে। হ্যাঁ, এটা একটা বিষয় আছে, এটা শিক্ষা প্রতিষ্ঠানগুলো এটার জন্য দায়ী। আবার কিছু কিছু বাবা মা আছে যে মনে করে যে আমার ছেলে মেয়েকে একদম সব শিখিয়ে ফেলবো। আমার আম্মুকে দেখেছি যে আমাদের পড়া নিয়ে, পরীক্ষা নিয়ে কখনো উনি টেনশন করেনি, কিন্তু আমরা যখন বোর্ড পরীক্ষা দিতাম গার্ডিয়ানরা দেখতাম তসবি নিয়ে বসে আছে। এগুলো দেখেছি, গার্ডিয়ানরা বাইরে তসবি নিয়ে বসে আছে, কিন্তু আমার আম্মু কখনো এগুলো চিন্তা করেনি। পরীক্ষার হলে আব্বু দিয়ে এসেছে, আম্মু সময় পেলে নিয়ে এসেছে, অথবা আব্বু গিয়ে নিয়ে এসেছে, কিন্তু তাদেরকে কখনো এই বিষয়গুলো দেখে টেনশন করতে দেখিনি। বলে না, ও যেভাবে পড়াশোনা করেছে সেভাবে ও পারবে। এক্স্যাক্টলি, এটা একটা বিশ্বাস। কিন্তু এখন গার্ডিয়ানদের হচ্ছে যে আমার সন্তানকে সব বিষয়ে পারদর্শী হতে হবে, আমার সন্তানকে ভালো রেজাল্ট করতে হবে, আর স্কুল কলেজগুলোর তো প্রেসার তো আছেই, সব মিলে। এবং এই প্রতিযোগিতা আমি দেখেছি আসলে সন্তানের না, মায়ের সাথে মায়ের, হ্যাঁ, একই ক্লাসে পড়ছে, এরকম একটা মায়েদের মধ্যে একটা প্রতিযোগিতা থাকে যে আমার বাচ্চা এগুলো সব পারে, আরেকজন মা শুনেছে আমার বাচ্চা তো এই সব কিছু পারে না, তখন তার ইগোতে লেগে যায়। তাহলে সংগ্রামটা শুরু হচ্ছে কিন্তু সেই বাচ্চা বয়স থেকে। আমি বলতে পারি আমার ওই বাচ্চা বয়স থেকে এত সংগ্রাম শুরু হয়নি, কিন্তু এখন এসে দেখছি এই যুগে বাচ্চা বয়স থেকে সংগ্রামটা শুরু হয়ে যাচ্ছে। এবং আপা আপনি ভালো বলতে পারবেন যে একটা বাচ্চাকে ধরেন ওর ক্যালিবারিটি আছে, ক্যাপাসিটি আছে, ও ভালো কিছু করতে পারবে, কিন্তু অনেক সময় প্রেসারে ভয় পেয়ে যায়, তাই না? এরকম নিশ্চয়ই আপনি দেখেছেন। তার প্রেসারে ভয় পাওয়ার কারণে দেখা যায় যে সে একসময় তার চিন্তা ভাবনা, তার কাজকর্মগুলো ক্র্যাশ করে যায়, মানে একটা চিন্তার সাথে আর একটা চিন্তা সংঘর্ষ বাঁধে, তখন সে তার যে স্বাভাবিক গতিটা সেটা হারিয়ে ফেলে। আরেকটা জিনিস খেয়াল করেছি, আপনারা নিশ্চয়ই পেয়েছেন এরকম, যে অনেকে আছে না বাম হাতে পারে, বাম হাতে লিখে, হ্যাঁ, সো এখন সে তো ওটা তার জন্ম থেকেই সে এরকম বাম হাতে পারে কাজ করতে, বাম হাতে শক্তি বেশি, বাম হাতেই সব করে। সো আমি এমনও দেখেছি মা বাবা প্রেশার ক্রিয়েট করে বাম হাতে কেন ডান হাতে করতে হবে, এটা গুনাহ হয়, হ্যাঁ, মারতো, ঠিক আছে, মানে হাতের মধ্যে লিখতে গেলে মারতো। এখন বাচ্চা ভয় পেয়ে বা ধমক দিত যে তুমি এরকম, ভয় পেয়ে এমন অবস্থা হয়েছে তার লেখা বিশ্রী হয়ে গেছে, সে
বাম হাত থেকে ডান হাতে চলে আসছে, তাই না? এটা তো ব্রেনেরও একটা ব্যাপার আছে কিন্তু। বাম হাত নিয়ে আমার একটা ঘটনা আছে। আমার সবার ছোট বোন যে, সে কিন্তু বাহাতি। তাই? আচ্ছা। ও যখন ছোটতে স্কুলে ভর্তি করানো হলো বাম হাতে লিখে, তো ওর স্কুলের টিচাররা এটা নিয়ে খুব, আপনার মেয়ে বাম হাতে লেখে, ওকে ডান হাতে লেখা শিখান। ও বাম হাতে একটু স্লো, যেহেতু বাম হাতে লেখে প্রথম একটু স্লো। এখন তার টিচাররা সবসময় বলে, এখন আম্মু বলে যে শুনেন, ও যদি বাম হাতে লিখে অভ্যস্ত হয় বা ও যদি স্বাচ্ছন্দ্য বোধ করে তাহলে সমস্যা কি? আমেরিকার প্রেসিডেন্ট তখন তো ক্লিনটন ছিলেন, আম্মু তখন বললেন যে আমেরিকার প্রেসিডেন্ট যদি বাম হাতে লিখতে পারে, আমার মেয়ে বাম হাতে লিখতে সমস্যা কোথায়? বাহ, চমৎকার। মানে ওই সময় এইভাবে কোনো মা চিন্তা করতে পারেন, হ্যাঁ, এটা খুব রেয়ার। সিরিয়াসলি এটা খুব রেয়ার। কারণ কি, অনেক মা আছে, যেহেতু শিক্ষক বলছেন, হ্যাঁ আপনার বাচ্চা তো বাম হাতে লিখে, ওকে ডান হাতে শিখান, সাথে সাথেই কিন্তু বাচ্চার পিছনে লেগে যাবে যে ডান হাতেই করতে হবে তোমাকে, ডান হাতেই যা করার করবা। হ্যাঁ, তাতে হয় কি, ভয় পেয়ে যায়, ভয় পেয়ে তার ক্রিয়েটিভিটিটাই নষ্ট হয়ে যায়। সে কিন্তু বাম হাতে ছবি এঁকে পুরস্কারও পেয়েছে অনেক। বাহ, চমৎকার চমৎকার। এই যে এই জিনিসটা আপনার মা বুঝেছেন না, তার জন্য আসলে একটা তালি আমার মন থেকে আসছে। কারণ আমি এটা একদম মানে খুব যার হয়েছে তার মুখ থেকে শুনেছি। সো তার কষ্টটা আমি বুঝতে পারছি যে কখন তার মধ্যে এই ভয়টা জন্মেছিল। এই ভয়টা কিন্তু এত বছর পরেও আছে, বড় হয়ে যাওয়ার পরেও। সো আমাদের দুজন বন্ধু অলরেডি জয়েন হয়ে গেছেন আমাদের। আচ্ছা, 3 জন বন্ধু আছেন, আরেকজনকে যদিও দেখা যাচ্ছে না। আমরা আপনাদের সাথে আড্ডা দিব একটা ছোট্ট বিরতির পরে। আজকে আশা করি সবার সাউন্ড ক্লিয়ার থাকবে। আমাকে তো শোনা যাচ্ছে, তাই না? বাহ বাহ, চমৎকার চমৎকার। আমাকে শুনতে পারলে হয়েছে। আমি একটা বিরতির পরে এক্ষুনি ফিরে আসছি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়। আড্ডা চলছে নারীর যত সংগ্রাম নিয়ে। এখানে শুধু নারী না, আমরা আসলে সকল মানুষের সংগ্রাম নিয়ে আড্ডা দিচ্ছি। আপনি আড্ডা দিতে চাইলে জুমে আমাদের যে বন্ধুরা আছে তাদের মতো জুমে চলে আসতে পারেন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আমি একটু জুমে চলে যাই। জুমের বন্ধু অলরেডি 5 জন জয়েন করে ফেলেছেন আমাকে। রাশিদা আপা। জি আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবাইকে মায়ামি থেকে শুভ সকাল এবং অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের অতিথিকে, আপনাকে সবাইকে। বাহ, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপা, এই যে আজকে যে টপিকটা, হ্যাঁ আমাদের সংগ্রাম নিয়ে আমরা আসলে আড্ডাটা দিচ্ছি, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আমি প্রথমেই বাবা মায়ের যে সংগ্রামটা, হ্যাঁ সন্তানের জন্য, এটা নিয়ে কথা বলছিলাম। সো আপনার কাছ থেকে শুনতে চাই আপনার বাবা মায়ের সংগ্রামটা নিয়ে ছোট করে। বলতে গেলে আসলে আমার বাবা মানে প্রথমে গ্রামেই ছিল, পরে ঢাকা নিয়ে আসছে, তারপর কাজিন তাকে লেখাপড়া করানোর জন্য। কিন্তু তার একটা জিদ ছিল, সে একদিন প্রতিষ্ঠিত হবে। তো তখনকার দিনে সেই 60-র আগের কথা, যেটা আব্বার কাছে শুনেছি, উনি অনেক কষ্ট করেছেন। প্রথমে পুলিশে ছিলেন, সেখান থেকে উনি কনস্ট্রাকশন কোম্পানিতে ছিলেন, তারপরে সাইডে ছিলেন, তারপরে বিজনেস করতেন, তারপরে জব করতেন। এক সময় এসে 1964-এ উনি এসে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হলে দাঁড়ালেন ঢাকার বুকে। এই জন্য ওনাকে অনেক কষ্ট করতে হয়েছে। এবং আমার মায়ের মুখে আমি শুনেছি, কখনো কখনো আমার মা দুঃখ করে বলতেন যে এমন একটা সময় গেছে তোমার আব্বু বিল উঠাতে উঠাতে আমি একই সবজি আর ডাল বা হালকা একটা তরকারি দিয়ে ভাত খেতে খেতে আমার জীবন খারাপ হয়ে যেত। তো তখনকার দিনে মানে আমার মা, আমরা 8 ভাই বোন নিয়ে কত কষ্ট করেছেন, আমার বাবা বাইরে কষ্ট করেছেন। এই যে বাবা মার কষ্ট, এবং তখন থেকে আর শুধু নারীদের কষ্ট বলবেন না, বলবেন যে শিশু থেকেই আসলে শিশু কিশোর নারী তারা স্ট্রাগল করে, সংগ্রাম করে করে, সবকিছুর সাথে যুদ্ধ করে, ঘরে বাইরে সবকিছুর সাথে তারা যুদ্ধ করে করে সমাজে এসে একসময় দাঁড়িয়ে যায়। একদম সত্যি কথা, একদম সত্যি কথা। শুরুতেই আমি এটাই বলছিলাম অ্যাকচুয়ালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু বলি যে আপনি যে বলছিলেন কথাটা, আমার মেয়ে বিকারুন্নেসা পড়তো বাংলাদেশে, এবং আমার মেয়ে নাচ গান কবিতা প্লাস ড্রয়িং এর যে পাগলের মতো আমি তখন গড়েছি। এখন আমি আসলে খুবই রিয়েলাইজ করি যে এটা আসলে বিগ মিস্টেক।
আমি প্যারেন্টদের বলবো যে আসলে এত প্রেশার বাচ্চাদের দেওয়া উচিত না, কারণ বিজ্ঞান যেমন পড়ার প্রেশার, তারপর নাচে ফার্স্ট, গানে হতে হবে, কবিতা উপরে প্রত্যেক, সবচেয়ে বড় কষ্ট প্রত্যেকটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, এটা খুবই ডিফিকাল্ট এবং এটা খুবই প্রেশার। আরেকটা জিনিস বলছিলেন যে বাঁ হাতের কথা বলা, অল্প করেই বলবো। আমার মেয়ে কিন্তু ডক্টর এবং কানাডা থেকে হাই স্কুল শেষ করে বাংলাদেশে গিয়ে ঢাকা বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে সে এমবিবিএস করে এসছে, কিন্তু সব কাজ সে ডান হাতে করে, সিজার সে বাঁ হাতে করে, সার্জারি সে বাঁ হাতে করবেই করবে, এইটা মানে সে অন্য হাতে পারে না। আচ্ছা আচ্ছা, বাহ, ধন্যবাদ সবাইকে। রোগী যদি হঠাৎ অ্যানেস্থেসিয়া শেষ হয়ে রোগী যদি দেখে যে বাম হাতে, তাহলে ভয় পেয়ে যাবে, আয় হায় কি হচ্ছে। না, ভালো, এরকম হতেই পারে, এটাকে মেনে নেওয়া উচিত অ্যাকচুয়ালি। ধন্যবাদ, ধন্যবাদ রাশিদা আপু। মমি আপা, আজকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু, মোটামুটি আজকে ঠিক, মনটা অনেক ভালো লাগছে এই জন্য। আচ্ছা, আমি আপনার কাছ থেকে আপনার সংগ্রামের কথা শুনতে চাই ছোট করে। ধন্যবাদ আপু, সবাইকে শুভ সন্ধ্যা। আর মানুষের জীবন মানেই তো সংগ্রামী জীবন। আজকের টপিকটা অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ। আর নারীর জীবন বলতেই তো অনেক সংগ্রাম, আমরা প্রতিনিয়ত যুদ্ধ করেই আমাদের চলতে হয়। ঠিক সেই কাকভোর থেকে শুরু করে রাত 1টা পর্যন্ত চলে আমাদের প্রতিনিয়ত সংগ্রাম। সংসার জীবন, নিজের উদ্যোক্তা জীবন, তারপর বন্ধু বান্ধবী আড্ডা, সবকিছু মিলাই অনেক সংগ্রাম করেই এই পর্যন্ত আসছি। ইনশাল্লাহ আপনাদের দোয়াতে আরো দূর এগিয়ে যেতে চাই। অবশ্যই অবশ্যই, সবাইকে অনেক ধন্যবাদ আপু। ধন্যবাদ। শানু আক্তার আপা, বাহ, শানু আক্তার আপা, আজকে তো আপনাকে অনেক সুন্দর লাগছে। চলে গেছে, হ্যাঁ শুনতে পাচ্ছি না, আনমিউট করেন। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো। আপনাকে সুন্দর লাগছে? ধন্যবাদ ধন্যবাদ, আপনাকে অনেক সুন্দর লাগছে। আচ্ছা, আপনার কাছ থেকে শুনতে চাই, মানুষ যে এই যে সংগ্রাম করে এগিয়ে যাচ্ছে, শুধু নারী তো না, নারী পুরুষ সবাই সংগ্রাম করছে, হ্যাঁ, সো আপনার নিজের সংগ্রামটা যদি একটু ছোট করে বলেন, আমাদের সাথে যদি শেয়ার করেন, ভালো লাগবে শুনতে, বলেন। আমার মানে প্রথম ফার্স্টে আমি লেখাপড়া করতে মানে কেউই চাইতো না যে আমি ঘরের বাইরে যাই, মানে আমার প্রচুর সংগ্রাম করতেছে। আর বিয়ে মানে আমার জন্মের পরপরই আমি শুনতেছি, মানে কি বলবো, মানে আমার জন্মের আগেই আমার বাবা মা ঠিক করে রাখছে আমার বিয়ে। মানে বিয়ে ঠেকাইতে ঠেকাইতে মানে বিয়ের কথা শুনতে শুনতে মানে কান ঝালাপালা হয়ে যেত। আর এত বিয়ের প্রস্তাব আসতো, মানে কি বলবো, যে আমার একদম জীবনটা মানে শেষ করে দিত। আমি বিয়ের একেবারে বিপক্ষে ছিলাম। আর ঘরের সংসার ফ্যামিলির সবাই, মানে একজন মহিলা যদি আসতো একটু পান খাইতে আসতো, সেও একটা বিয়ের প্রস্তাব নিয়ে আসতো। একজন মেহমান ঘরে বেড়াইতে আসলে সেও বিয়ের প্রস্তাব নিয়ে আসতো। মানে হয়তো তার ভাইকে সাথে করে নিয়ে আসতো, নাহলে তার ছেলেকে সাথে করে নিয়ে আসতো, মানে একজন তারা নিয়ে আসতো। মানে এত পরিমাণ শুনছি বিয়ের কথা, মানে যেখানে যাইতাম মানে বিয়ের ব্যাপারটা একদম এক এলাকার সাইডে আরেক এলাকা যেতাম, সেখানেও মানে বিয়ে, চারিদিক খালি বিয়েরই প্রস্তাব। এই মানে এগুলো শুনতে শুনতে আমি একদম অসহ্য হয়ে গেছিলাম, মানে শুনতেই পারতাম না। এরকম মানে সবাই সব জায়গা দিয়ে শুধু কি ব্যাপার, ঘরে আসে মেয়ে ডাক্তার আসে, মানে সেই সাজাও, গোসল করাও, দেখাও, খাওয়া দাওয়া, রান্না বান্না, মানে হোটেলের মতো চলতেছে, রান্না চলতেছে, ঘর ভর্তি মানুষজন, কি ব্যাপার শানুরে দেখতে আসছে, কি ব্যাপার বিয়ে ওর, মানে ওই তারিখ টারিখ এগুলো এই অবস্থা করে। মানে আমি যে কত মানুষকে অপমান করছি, মানে জোতা ছুঁড়ে মারছি, ঝাড়ু ছুঁড়ে মারছি, এরকম। মানে আসতো কেন, কিসের জন্য বিয়ে করতো, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল লেখাপড়া করতে। তারপরে যে শ্বশুর বাড়ি গেছি, মানে জোর করে নিয়েছে, কিন্তু তারা একদম স্কুল থেকে উঠাই নিয়ে গেছে। কিন্তু তারপরে সেইখানে যে কি যুদ্ধ, কেন আমি তার ছেলের সাথে আসলাম, মানে ছেলে যে আনছে তুললে আনছে ওগুলোর খবর নাই, আমি তার ছেলের সাথে কেন আসলাম, সে নিয়ে পুরা যুদ্ধ তাকে বাড়িতে, মানে সে কি অবস্থা বলে বুঝাইতে পারবো না। তারপর উনি আমার নিয়ে বের হয়ে চলে আসছে। এখন টাকা পয়সা চাকরি বাকরি কিছু নাই, এখন তো পুরা সংগ্রাম আর সংগ্রাম করতে করতে এই পর্যন্ত আসছি, মানে এখন পর্যন্ত মনে হয় মৃত্যুর আগ পর্যন্ত সংগ্রাম করতে হবে। তারপর কেন আবার ভালো যে পড়তে আছে খাইতেছে, মানে এখন আবার কেউ সহ্য হয় না। এখন যে অনেক কষ্ট করে স্ট্রাগল করে নিজের পায়ে দাঁড়াইছি, কামাই রোজগার করছি, এখন আমি শান্তিতে খাইতে পারবো না, থাকতে পারবো না, মানে এখনো প্যারা আছে, এখনো ঝামেলা আছে।
তো আমি যেটা মনে করি, যেটা মূল বিষয় যেটা মনে করি সেটা হলো যে মেয়ে মানুষের জীবনটা আসলে সে সুন্দর হোক কিংবা কালো, তার মানে জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সংগ্রাম করে যেতেই হয়। মানে কোনো না কোনো ভাবে তার জীবনে সংগ্রাম থাকবেই। এটা হলো আসল কথা। ধন্যবাদ আপু, ধন্যবাদ। আপনি আপনার জীবনের ব্যাপারটা একদম অল্প কিছুক্ষণের মধ্যে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে। আরো আড্ডা দিব অন্যদের সাথে, আমি একটু স্টুডিওতে আসি। এই যে কথাটা উনি যে বলছিলেন, তুলে নিয়ে গিয়েছে কিন্তু দোষটা ওনার ঘাড়ে, এরকম কিন্তু অনেক ফ্যামিলিতে দেখবেন যে ছেলের বউয়ের বা মেয়ের কোনো দোষ নাই, তারপরেও সব ব্লেম নিতে হচ্ছে, তাই না? উনার পড়ালেখা করার ইচ্ছে ছিল, সেটা উনি পুরোপুরি শেষ করতে পারেননি, কিন্তু ওদিকে ব্লেমটাও উনার নিতে হচ্ছে। এই যে এখনো বলছে যে এখনো নিজের পড়তেছি, নিজের খাচ্ছি, তারপরেও সংগ্রামের শেষ হয় না। আপার কাছ থেকে একটু শুনতে চাই, এরকম তো অনেক দেখেছেন, তাই না? এরকম অনেক দেখেছি, এবং শানু আপার কথায় একদম একটা নারীর জীবনের যে পুরোটাই চলে আসছে। এবং এটাই আসলে আমি বলতে চেয়েছিলাম যে পুরুষের সংগ্রাম একরকমের, নারীর সংগ্রাম অন্য রকমের। নারীর সংগ্রামের উপরে তার কোনো কন্ট্রোল থাকে না তার লাইফের উপরে, কিন্তু একটা পুরুষের লাইফ কিন্তু সে নিজে লিড করে। যেমন প্রথমে বিয়ের কথাটা বললেন আপা, একটা পুরুষ কিন্তু ক্যারিয়ার বিল্ড করার পর্যন্ত সে কিন্তু সময় পায় বিয়ের জন্য। একটা মেয়ে কিন্তু 13 বছরের পর থেকেই ভয়ে থাকে যে তার সামাজিক অবস্থান যদি গ্রামীণ হয়, সেখানে যদি কিছু ওই যে বখাটে ছেলে পেলে থাকে, 13 থেকে 12 থেকে তাকে বিয়ে দিতে চাই, যে বাল্যবিবাহ। তারপরেও যদি একদম শহুরে সমাজ, খুব ভালো সোসাইটি, সেখানেও একটা মেয়ে যখন 22-23 হয়ে যায়, দেখা যায় আত্মীয় স্বজনের মধ্যে আর কেউ আনম্যারিড নাই, ওই মেয়েটা যে কোনো সামাজিক অনুষ্ঠানে যেতে গেলে খুব বিব্রত বোধ করে, অথচ সে কিন্তু মাস্টার্স পাস, খুব ভালো রেজাল্ট, হতে পারে ডাক্তার, হতে পারে ইঞ্জিনিয়ার, কিন্তু বয়স 25। এই যে বিষয়টা, তারপরে যেটা বললেন যে বিয়ে হয় না কেন মেয়েটার দোষ, বিয়ের পরে হচ্ছে ছেলেটা কেন একটু অন্যদিকে তাকাচ্ছে মেয়েটার দোষ, বাচ্চা কেন হয় না মেয়েটার দোষ, সংসারে আয় উন্নতি হয় না কেন মেয়েটার দোষ। এই যে বিষয়টা, এটা যে শুধু পুরুষরা করছে তা না, কিন্তু দেখা যাচ্ছে ওই বাড়ির শাশুড়ি নারীরাও করছে। এই যে এর মধ্য দিয়ে একটা মেয়েকে সকাল কাজ করতে হচ্ছে, সংসার গুছাতে হচ্ছে। শানু আপা তার লাইফের মধ্য দিয়ে একদম একটা লাইফটা বুঝিয়ে দিয়েছেন, পুরো চিত্রটা তুলে ধরেছেন। ধন্যবাদ আপাকে। আরো আড্ডা দিব, একটা বিরতির পরে আসছি, নিয়ে নিচ্ছি আরেকটি বিরতি, যাচ্ছি আর এক্ষুনি ফিরছি, কোথাও যাবেন না। আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়। আড্ডা অনেক সুন্দর চলছে, আমরা অনেক কিছু আসলে জানতে পারছি। আবার আমি জুমে চলে যাব। জুমে আমাদের অনেক বন্ধুরা অ্যাকচুয়ালি জয়েন করে ফেলেছেন, সবার সাথে আড্ডা হবে। রীতা পোদ্দার আপু। হ্যাঁ, ধন্যবাদ আপা, সবাইকে শুভ সন্ধ্যা, এবং আমাদের স্টুডিওর আপুদের অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। হ্যাঁ, নারী সংগ্রাম নিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই, বলেন। নারী সংগ্রাম তো আসলে শুরু থেকে শুরু হতেন, বিয়ের আগে আসলে সংগ্রাম বা বাস্তবতা কি জিনিস সেটা আসলে বুঝতেই পারিনি তখন। যখন আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, তারপরে আসলে আমার বিয়ে হয়ে যায়, তখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে মানে ইন্টার পাস করেছি। যাই হোক, তো তারপর থেকে বুঝতে পারলাম যে আসলে বাস্তবতা সংগ্রামটা কি। তো ওই সংগ্রাম করতে করতে পর্যন্ত আসছি। ফ্যামিলি সাপোর্ট তেমন ছিল না, বাবা তো মারা গেছে, মাও ছিল না, সামনে সব দেশের বাইরে থাকে। 2 বাচ্চা নিয়ে অনেক কষ্ট করেছি, এখন পর্যন্ত করে যাচ্ছি। স্কুলে একজনে কুলে নিতাম, একজনে হাতে নিতাম। তো যাই হোক, সেটা তো আর বলে শেষ করা যাবে না এত কষ্ট। তো এমনি কোনো ঝামেলা নাই, কিন্তু সন্তানদের নিয়ে অনেক কষ্ট করতে হয়েছে, মানে করছি। সবাই দোয়া করবেন যাতে ওরা মানুষের মতো মানুষ হয়, মানে সাদা মনের মানুষ হয়। বাহ, অবশ্যই অবশ্যই। ধন্যবাদ আপা। মিষ্টি আপা। আপু অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, সালাম। ভালো আছেন তো আপু? খুবই ভালো আছি। আপনার কাছ থেকেও শুনতে চাই আপনার ভাবনাটা, এই যে সবার এত সংগ্রাম, এটা নিয়ে একটু শুনতে চাই, ছোট্ট করে শুনবো। হ্যাঁ, আমরা শেষের দিকে আছি। অবশ্যই ছোট দিক করেই বলছি। আল্লাহর কাছে শুকরিয়া, ছোট থেকে বাবা মার ঘরে সুশিক্ষিত, মনে বাবা মার কাছে খুব ভালো ছিলাম। আলহামদুলিল্লাহ হাজবেন্ডের ঘরেও ভালো আছি। কিন্তু আপু, একটা মেয়ে যে স্বাধীন মনা হয়, উদার মনা বাবা মার ঘরে,
শ্বশুর বাড়ি যখন আসলাম তারাও ভালো, কিন্তু মনে হলো আকাশ থেকে কোথায় জানি পড়লাম। যেই বোধগুলো ছিল সেগুলো কিছু কিছু জন্য কমে যেতে রাখলো। নিজের ভিতরে যে ভ্যালুসটা ছিল মনে হলো আমি যদি কিছুই না। এটা প্রতিটি মেয়ের কথা, শানু আপা যেমন সাহসের সাথে বলেছে সব মেয়ে বলতে পারে না। তো আমরা আমাদের সন্তানদের ভালো করছি, মানুষ করছি, কিন্তু নারীর সংগ্রাম সারা জীবন থাকবে। সে আমার মেয়েও ইঞ্জিনিয়ারিং করছে, আমার হিসাবে যত বড়ই হোক মেয়েদের সংগ্রাম করতে হবে এবং প্রতিটি জায়গায় মেয়েকে অবমূল্যায়ন করা হয়। তো এই মানসিক প্রস্তুতিটা আমার ছিল না। আমি মনে করি আমার মেয়ে আছে, আমি ওদেরকে বুঝাই যে সব জায়গায় তুমি পারফেক্টলি ভ্যালু পাবা না, নিজের যোগ্যতা দিয়ে প্রতিটি স্থানে তুমি নিজেকে অর্জন করে নিবা। এবং আমাদের নারীদের উচিত যার যার যোগ্য অনুযায়ী অবস্থান শক্ত করা। এটা আমার অধিকার, আমার দায়িত্ব এবং আমার মেধার মাধ্যমে, আমার প্রতিভার মাধ্যমে এটা অর্জন করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ আপা। শারমিন জাহান আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এই তো আপু আছি আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। হ্যাঁ, প্রতিদিনই তো আমাদের সংগ্রাম করতে হয় নারীদের। তো বিয়ের আগে যে লাইফটা ছিল ওইটা একটু অন্যরকম, বিয়ের পরেরটা আবার অন্যরকম। সংগ্রাম চলছে আপু, ছোট মানে সব রেগুলারই চলছে। এখন যেমন বাচ্চাদের নিয়ে সংগ্রাম চলছে, বাচ্চাকে কিভাবে বড় করব, স্কুলে নিব, এগুলো একটা মনে হচ্ছে যে অনেক বড় একটা চাপে আছি। মানে সব সময় একটা সংগ্রাম চলছে। একদম সত্যি কথা, সংগ্রাম কখনো শেষ হয় না। ধন্যবাদ আপা। ওবাইদা আপা। জি আসসালামু আলাইকুম আপু, আমার তো মনে হয় আনমিউট করা আছে। না ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসলে তো জীবনে অনেক সংগ্রাম। যদি আমি একটা বলবো যে বিয়ের আগে আর বিয়ের পরের যে সংগ্রামগুলো, আমি অবশ্য বিয়ের আগেই আমার ভাইয়ের বাসায় চলে আসছিলাম, তো অনেকদিন ছিলাম। তারপরে আমার এখানে পড়াশোনা করে চাকরি হওয়ার পরে বিয়ে হয়েছে। সেই জন্য ওই যে শ্বশুর বাড়ির সংগ্রাম আর বাপের বাড়ি থেকে আসার পর সংগ্রাম এটা বুঝি না। তো আমি যখন এসেছি ঢাকায় তখন থেকেই সংগ্রাম শুরু হয়েছে। তবে বিয়ের পরে সংগ্রামটা মনে হয় আমার কমেছে। যদি আমার ক্ষেত্রে সংগ্রাম হলো এটাই যে আমি সংসার সামলে যে চাকরি করা, এটা একটা একা একা, এটা একটা বড় সংগ্রাম। যেমন কোথাও গেলেই আবার সংসারের চিন্তা, এটা নিয়ে সে শান্তি। যতক্ষণ না বের হয়েছি বাসা থেকে ততক্ষণ ওই সংগ্রাম, যে কি খাবে কালকে, বাসায় কেউ থাকলে যেমন হাজবেন্ড যদি একসাথে বাসায় থাকে সেগুলি একটা সংগ্রাম। আজকে যেমন অফিস থেকে আসতে দেরি হয়েছে, মানে জুমে বসতে পারবো কিনা, কালকেও একই ঘটনা হচ্ছে, জুমে বসতে পারবো কিনা, এখানে আসছি। সংগ্রাম। ধন্যবাদ আপা। ধন্যবাদ। নার্গিস আপা শুনি, নার্গিস আপার সংগ্রাম মনে হয় একটু কম, তাই না? কি সুন্দর হাসছেন উনি। নার্গিস আপা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না। শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার কাছ থেকে একটু শুনতে চাই, বলেন আপনার ভাবনা বলেন। যদিও খুব অল্প সময়ের মধ্যে আমি জয়েন করলাম এবং সবার কথাগুলো শুনতে পাচ্ছিলাম, তারপরেও মানে খুব ভালো লাগতেছে যে এক একজনের সংগ্রাম এক এক রকম ভাবে। আমারও সংগ্রাম অবশ্যই, যেহেতু নারী আমরা সব পারি, সংগ্রাম করতেই হবে। আমরা সংগ্রামেও জয় হতে চেষ্টা করি। হ্যাঁ, চেষ্টা চলতেছে আজীবন, আমাদের নারীদের চেষ্টা চলতে থাকবে। সংগ্রাম আমরা করবই, অল্প হোক বেশি হোক, সবখানে আমাদের সাকসেস ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই ওই সাহসটা থাকতে হবে, ও মনোবলটা থাকতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। হাসিনা আপা বলেন, আপনার কাছ থেকেও শুনতে চাই। কি হাসি, হাসিনা আপা প্রথমে হেসে দিলেন। শোনো, জীবনে সংগ্রাম আছে বলেই জীবনটা এত সুন্দর, বুঝছো? সংগ্রামটা করে তুমি যে কোনো কাজে যখন সাকসেসফুল হও তখন কিন্তু এটার একটা আলাদা তৃপ্তি আছে। আর কারো সংগ্রাম নিয়ে তুমি উপভোগ করো, ওটার মধ্যে কিন্তু তৃপ্তি নাই। তুমি বুঝতেই পারলা না যে এটা কিভাবে তুমি পেয়ে গেলা, বুঝছো? সেজন্য সংগ্রাম থাকবে, সংগ্রামের মধ্যেই বেঁচে থাকতে হবে, এর মধ্যেই সবকিছু চালাইতে হবে, এর মধ্যেই জীবন অনেক সুন্দর। সংগ্রাম করে এক জায়গায় যাব বলে অফিস 2টা পর্যন্ত করে ঢাকায় আসছি, ভোরে এক জায়গায় যাব। ঠিক আছে, এখন আমি ঢাকায়। বাহ, চমৎকার। ওয়েলকাম টু ঢাকা। ধন্যবাদ। ধন্যবাদ হাসিনা আপা। আপু আমরা একদম মানে মোটামুটি শেষের দিকে আছি, সো আপনি যদি আরো কিছু অ্যাড করতে চান আপনার নিজের সংগ্রামের ব্যাপারে, হ্যাঁ একটু করে আপনি অ্যাড করতে পারেন। আচ্ছা, এখানে নার্গিস আপু বললো যে আমরা নারী, আমরা সব পারি। আসলে কিন্তু এটা আমি বিশ্বাস করি না। নারীদের কেন সব পারতে হবে? হাই ফাইভ। আমি এই স্লোগানটাকে বিশ্বাসী না।
এটা বলে আসলে কিন্তু নারীদেরকে সব কাজ চাপিয়ে দেওয়া হয়, কেন দেওয়া হবে? আসলে সংগ্রাম কিন্তু নারী পুরুষ সবার জন্যই, এক্স্যাক্টলি যে যার জায়গা থেকে সংগ্রাম করে যাচ্ছে, করবে, এটাই স্বাভাবিক, এটাই একদম মানুষ মাত্রই সংগ্রাম করতে হবে। এবং হাসিনা আপার কথাটা আমার খুব ভালো লেগেছে, আসলে সংগ্রাম আছে দেখেই আমরা তার ফল যখন পাই, ওই ফলাফলটা যখন সামনে চলে আসে তখন কিন্তু ওই যে একটা স্যাটিসফ্যাক্টরি একটা স্মাইল, হ্যাঁ, একটা যে ভেতর থেকে শান্তি, এটা মনে হয় সংগ্রাম না করলে আপনি কখনোই পাবেন না। কষ্ট করে ফলটা না পেলে আপনি আসলেই আপনার ভালো লাগবে না, তাই না আপা? আপনি নিশ্চয়ই আমার সাথে একমত? জি আপু, একমত একদম। আপা আপনার কাছ থেকে শুনি। আমিও আপার সাথে একমত যে নারীদেরকে সব পারতে হবে কেন, এবং এই জন্য আমি সমস্ত আমার বন্ধুদের যাদের ছেলে তাদের ক্ষেত্রে বলি যে ছেলেগুলাকে একটু মানুষ বানান, হ্যাঁ, তাহলে মেয়েদেরকে সবকিছু পারতে হবে না। মানুষ বানান বলতে হচ্ছে শুধু তার সংগ্রাম যে বাইরের সংগ্রাম ওটা না, তাকে ঘরের কাজে, যে কোনো কিছু ব্যবস্থাপনার কাজে, আজকে কি রান্না হবে সেইটা চিন্তা করার কাজে, বাচ্চা স্কুলে কিভাবে যাবে সেই কাজে, এগুলোও যে তারা করতে পারে, এই কাজগুলো ছোট ছোট, সেটা একটু শেখাতে হবে। এবং এবং এমনও আছে যে আমি আবার অনেক মাকেও দেখেছি যে আমি রান্না করছি, আজকে হয়তো এদিকে হেল্প করতে পারছি না, মানে আমার ছেলেকে দিলাম, এরকম, হ্যাঁ, এটা অনেকেই এখন অনেকেই করছে, যে আমার ছেলেও করছে। কিন্তু একটা সময় এটা হতো, ছেলেরা যখন একটু যদি রান্নায় হেল্প করতে চাইতো তাহলে বলতো যে মেয়েলি কাজ কেন করছো, এটাই। আর মিষ্টি আপার সাথে আমি একমত যে আসলে সবাই তো আমাদের মতন খুব প্লেন লেভেলে চলাফেরা করেনি, অনেকেই ওই যে শানু আপার মতন বিয়ে করতে চায়নি, বিয়ে করতে হয়েছে, অনেকেই একদম পোশাক শ্রমিক থেকে শুরু করে যারা নারী শ্রমিক তাদেরকে প্রচুর বৈষম্যের শিকার হতে হচ্ছে, তাদের সংগ্রামের সাথে আসলে আমাদের সংগ্রামটা মিলবে না। তো এই জন্য যে জায়গায় যেই থাকুক না কেন, সুন্দরী হোক, ওই যে ট্র্যাডিশনালি যেটাকে বলা হচ্ছে, দরিদ্র পরিবারের হোক, ধনী পরিবারের হোক, মধ্যবিত্ত পরিবারের হোক, শিক্ষাটা একদম দরকার, এবং তাকে কিছু না কিছু শিখতে হবে, এবং কাজ প্রয়োজনে যেন সে কাজ করতে পারে, মানে উপার্জন করতেই হবে বাধ্যতামূলক এরকম না, কিন্তু প্রয়োজনে যেন সে উপার্জনের হালটাও ধরতে পারে, এই যোগ্যতাটুকু অর্জন করতে হবে। এই ক্ষেত্রে আমি মিষ্টি আপাকে ধন্যবাদ জানাচ্ছি, উনি এই বিষয়টার উপরে খুব গুরুত্ব দিয়েছেন, একদম যে করতেই হবে, করতেই হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখানে এসে এত সুন্দর করে আড্ডা দেওয়ার জন্য। আমার যাওয়ার টাইম হয়ে গেছে। আপনাকেও ধন্যবাদ, অনেক চমৎকার ভাবে এই আড্ডাটা আপনি পরিচালনা করেছেন এবং আমরা এই সময়টাকে এনজয় করেছি। অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আপু, নেক্সাস টেলিভিশনকেও ধন্যবাদ আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, সবার জন্য শুভকামনা। অবশ্যই ধন্যবাদ নেক্সাস টেলিভিশনকে যে প্রতিনিয়ত এরকম চমৎকার চমৎকার আড্ডার আয়োজন করছে। জি, আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। সংগ্রাম কিন্তু চলবে, সেই সংগ্রামকে একদম শক্ত হাতে মোকাবেলা করতে হবে। সো নেক্সাস টেলিভিশনের সাথে থাকবেন, লেডিস ক্লাবের সাথে থাকবেন।